সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নবম। নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। এটা আর্থিক বিবরণীর প্রথম ক্লাস। গত ক্লাস পর্যন্ত দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হলো আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আর্থিক বিবরণী সম্পর্কে বলার আগে আমরা আগে জেনে নিই এই অধ্যায় পাঠে আমরা কি কি ধারণা পাব। শিখন ফল। আর্থিক বিবরণী সম্পর্কে আমরা ধারণা পাব, আর্থিক বিবরণীর গুরুত্ব সম্পর্কে জানতে পারব, আর্থিক বিবরণীর উপাদান সম্পর্কে আমরা ধারণা পাব, বিশদ আয় বিবরণীর ধারণা ও প্রস্তুত প্রণালী জানব, মালিকানা শর্ত বিবরণীর ধারণা ও প্রস্তুত প্রণালী জানব এবং আর্থিক অবস্থার বিবরণীর ধারণা ও প্রস্তুত প্রণালী সম্পর্কে আমরা জানতে পারব। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের যাবতীয় ব্যবসায়িক কার্যকরী সম্পাদনের পর একটি নির্দিষ্ট সময় শেষে কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চায়। এই ক্ষেত্রে সবচেয়ে সহজবোধ্য এবং গ্রহণযোগ্য উপায় হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। হিসাব চক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে জানা যায় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। তাহলে আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী হচ্ছে হিসাব তথ্য সমৃদ্ধ একগুচ্ছ বিবরণী, যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান কারবারের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা মালিক বা মালিক পক্ষ এবং স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের নিকট সরবরাহ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব আর্থিক বিবরণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য। আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়? সঠিক আর্থিক বিবরণী প্রস্তুতের ফলে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি আমরা জানতে পারি। আর্থিক অবস্থা জানা যায়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বা সেবাদানকারী প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় সম্পর্কে আমরা জানতে পারি। নগদ অর্থের প্রবাহ, অর্থাৎ নগদ লেনদেন, নগদ আদান প্রদান সম্পর্কে আমরা জানতে পারি। মালিকানার শর্ত। মালিকানার শর্ত হলো ব্যবসার সম্পদের উপর মালিকের দাবি, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। ব্যবস্থাপীয় সিদ্ধান্ত গ্রহণ। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সঠিক আর্থিক বিবরণী প্রস্তুত করলে ব্যবস্থাপকগণ ব্যবস্থাপীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়ক হয় বা সুবিধা হয়। সঠিক আর্থিক বিবরণী প্রস্তুতের ফলে বিনিয়োগকারী তথা ঋণদাতা, কর কর্তৃপক্ষ বিভিন্ন পক্ষের
জন্য সুবিধা হয়। প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয় সম্পর্কে আমরা জানতে পারি, অর্থাৎ বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় সম্পর্কে জানা যাবে। পক্ষান্তরে ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়। তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছরের আর্থিক ফলাফলের সাথে বর্তমান বছরের আর্থিক ফলাফল তুলনা করে ব্যবস্থাপকগণ তাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। তাইলে আমরা আর্থিক বিবরণীর গুরুত্ব, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার মধ্যে আমরা কি জানলাম? আর্থিক ফলাফল সম্পর্কে জানলাম, আর্থিক অবস্থা সম্পর্কে জানলাম, নগদ অর্থের প্রবাহ সম্পর্কে জানলাম, মালিকানা শর্ত সম্পর্কে জানলাম। ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। সঠিক আর্থিক বিবরণী প্রস্তুতের ফলে বিনিয়োগকারী বা ঋণদাতাদের সুবিধা হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয়ের ফলে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি এবং পূর্ববর্তী বছরের আর্থিক ফলাফলের সাথে বর্তমান বছরের আর্থিক ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা জানব আর্থিক বিবরণীর বিভিন্ন অংশের ধারণা। IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণীর বিভিন্ন অংশকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথম হলো বিশদ আয় বিবরণী, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। মালিকানা শর্ত বিবরণী, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ, আমি সংক্ষেপে লিখলাম, ক্যাশ ফ্লোস। নোট এবং বিভিন্ন দফার ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণের মূল উদ্দেশ্য হল আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে জানা। আর্থিক বিবরণের বিভিন্ন অংশের ধারণাকে আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী 5টি অংশে ভাগ করা হয়। প্রথম অংশ হল বিশদ আয় বিবরণী, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। দ্বিতীয় হল মালিকানা শর্ত বিবরণী, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তৃতীয় হল আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। চতুর্থ নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। পঞ্চমে নোট এবং বিভিন্ন দফার ব্যাখ্যা, নোটস এন্ড আদার এক্সপ্লেনেশনস। এই হলো আমার আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ। এরপর আমরা আসি বিশদ আয় বিবরণী, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট।
বিশদ আয় বিবরণী দুই ধরনের হয়। এক ধাপ আয় বিবরণী সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহু ধাপ আয় বিবরণী, মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। বিশদ আয় বিবরণী দুই ধরনের হয়। সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানে এক ধাপ আয় বিবরণী ব্যবহৃত হয়। চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, আইন সেবাদানকারী প্রতিষ্ঠান, মেরামতকারী প্রতিষ্ঠানে এক ধাপ আয় বিবরণী ব্যবহৃত হয়। সাধারণত পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী ব্যবহৃত হয়। এক ধাপ আয় বিবরণী একটা নমুনা দেখাচ্ছি। বিবরণ, টাকা টাকা। উপরে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, প্রশ্নে যা থাকে আমরা তা লিখব। বিশদ আয় বিবরণী এক ধাপ বিশিষ্ট। এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য একটা নির্দিষ্ট সময় শেষে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। সেবাদানকারী প্রতিষ্ঠান সাধারণত এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করে থাকে। কিভাবে? প্রথমে আয় সমূহ সেবায়, বিনিয়োগের সুদ, অর্থাৎ সেবাদানকারী প্রতিষ্ঠানে যত আয় আছে সেই আয়গুলি এখানে বসবে। আয়গুলিকে যোগ করে আমি এই কলামে লিখলাম বাদ ব্যয় সমূহ, আয় সমূহ
ব্যয় সমূহ কি কি? বেতন, খরচ, ঋণের সুদ, বা আরো যা যা আছে। অর্থাৎ সকল আয়গুলি এই জায়গায় বসবে, সকল ব্যয়গুলি এই জায়গায় বসবে। সব এটা হলো মোট আয়। এখানে আমি লিখলাম মোট ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমি এখানে পাবো নেট মুনাফা। এটা হলো আমার এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। অর্থাৎ সব আয়গুলি যোগ করে শেষ কলামে লিখব, সব ব্যয়ের যোগফল শেষ কলামে লিখব, বিয়োগ করার পর আয় থেকে ব্যয় বাদ দেওয়া যেটা পাবো সেটা আমার নেট মুনাফা বা নেট লাভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা জানব বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী বহুধাপ বিশিষ্ট। সাধারণত ক্রয় বিক্রয়কারী পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়। প্রথম আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, প্রশ্নে যে নাম দেওয়া থাকে। এরপর লিখব বিশদ আয় বিবরণী। এরপর লিখব যে সালটা দেওয়া থাকে, এত সালের সমাপ্ত বছরের জন্য। এখানে লিখব বিবরণ টাকা টাকা টাকা। যেহেতু এটা ধাপে ধাপে, এই জন্য এটাকে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী বলে। ওটা ছিল এক ধাপ বিশিষ্ট, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে নেট লাভ বের হতো। এখন আমাকে নেট লাভটা বের করতে হলে ধাপে ধাপে বের করতে হবে। প্রথম আমাকে বিক্রয় অর্থাৎ নেট বিক্রয় বের করতে হবে। এখানে আমি একটু সংক্ষেপে করলাম। বিক্রয়, বিক্রির সাথে কি হবে? বিক্রয় বাদটা বিক্রয় ফেরত বাদ যাবে, অলিখিত বিক্রয় যোগ হবে। যোগ হওয়ার পর আমরা এখানে নেট বিক্রয় পাবো। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। বিক্রিত পণ্যের ব্যয় কি? প্রারম্ভিক মজুত যোগ ক্রয়, যোগ ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় পরিবহন জলযান ভাড়া ইত্যাদি বসবে। যোগ করে সমাপনী মজুত বাদ দিব, যেটা পাবো এই টাকাটা হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, কি পাবো? আমি গোল চিহ্ন দিয়ে রাখলাম। এটা পাবো আমরা মোট মুনাফা বা মোট লাভ। মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ হবে, পরোক্ষ পরিচালন ব্যয় বাদ যাবে। পরোক্ষ পরিচালন আয় কি? প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের লাভ। এই দু তিনটা হলো পরোক্ষ পরিচালন আয়। যোগ হবে পরোক্ষ পরিচালন ব্যয়। কি কি? অফিস ও প্রশাসনিক খরচ আমরা কতে লিখতে পারি, খতে বিক্রয় ও বিতরণ খরচ। এটা যোগ বিয়োগ করে আমরা কি পাবো? গোল চিহ্নিত এটা হলো পরিচালন মুনাফা বা পরিচালন লাভ পাবো। এদের সাথে অপরিচালন আয় যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। অপরিচালন আয় কোনগুলি? প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত বিনিয়োগের সুদ, শিক্ষানবির ভাতা, শিক্ষানবির সালামি, এগুলি অপরিচালন আয়। এগুলি যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। সেগুলি কোনগুলি? সেগুলি হলো ঋণের সুদ, শিক্ষানবির ভাতা, এগুলি বাদ যাবে। বাদ যাওয়ার পর আমরা সর্বশেষ পাবো কি? নেট মুনাফা
গোল চিহ্নিত অংশ। তাইলে আমরা এক কথায় বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। মোটা দাগে আমরা কি পাবো? মোট মুনাফা পাবো। মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালনা আয় ব্যয় যোগ বিয়োগ করব, কি পাবো? পরিচালন মুনাফা পাবো। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করব, কি পাবো? নিট মুনাফা পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা আর্থিক বিবরণী কি জানলাম, আর্থিক বিবরণীর গুরুত্ব, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। আর্থিক বিবরণীর যে 5টি উপাদান আছে বা অংশ আছে সেটা সম্পর্কে জানলাম। আর্থিক বিবরণীর একটা অংশ বিশদ আয় বিবরণী, যে 2 পদ্ধতিতে তৈরি করা যায়, প্রস্তুত করা যায়, সেটা সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা আর্থিক বিবরণীর বাকি যে 2-3টি অংশ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।